চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে হামলা ও আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে সেবা বন্ধ করে রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা। আজ রোববার সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। জরুরি বিভাগ সহ পুরো হাসপাতালে মিলছে না কোনো ধরনের চিকিৎসা সেবা। চিকিৎসকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতাল। রোগীরা পড়েছেন বিপাকে। ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। এই কর্মবিরতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কেউ। আজ রোববার রাতের মধ্যে চিকিৎসকদের উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের আলটিমেটাম ছিল ইন্টার্ন চিকিৎসকদের। পেশেন্ট এখনো আছে ভর্তি, সেখানে ভাঙা হইলো। যদি একটা ওই পেশেন্টের কিছু হইতো তাই এবার কার? ডাক্তারের উপর আপনারা বর্তাবেন, ডাক্তাররা খারাপ, ডাক্তাররা কষা, এটাই তো বলবেন আপনারা। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? রামদানি এসে চারটা, এই যে দিস ইজ ফ্রম ডিরেক্টর রুম, এইরকম চারটা নিয়ে এসে ডাবের জন্য এটা। আর জরুরি বিভাগে ভাঙচুর নিয়েও নিরাপত্তাহীনতায় ছিলেন তারা। আলটিমেটাম অনুযায়ী রাত 8টা থেকে ছিল কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি। তবে দুই ঘটনা মিলিয়ে তার আগেই সকাল থেকে ঘোষণা ছাড়াই সেবা বন্ধ করে দেওয়া হয়। শুরুতে ইন্টার্ন চিকিৎসকরা নামলেও এক পর্যায়ে নিয়মিত চিকিৎসকরাও এতে যোগ দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া 19 আগস্ট এ রিট করেন। রিটের পক্ষে তিনি নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গত মঙ্গলবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল রিটটি খারিজ দিয়ে বলেন, রিটটি যাদের বিরুদ্ধে করা হয়েছে সেই আওয়ামী লীগকে রিট পক্ষভুক্ত করা হয়নি এবং কোনো নোটিশ দেওয়া হয়নি। এ রিটের কোনো লোকাস স্ট্যান্ডার্ডই নেই, এ রিট মেইনটেবল নয়। তাই এই রিটকে কস্ট করার আবেদন করছি। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করার কোনো উদ্দেশ্য নেই অন্তর্বর্তীকালীন সরকারের। সংবিধানে সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে এ সরকার তাতে বিশ্বাস করে। আর বিগত কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে জড়িত অন্যায় অবিচারের বিচার আইন আদালতের মাধ্যমে হবে। এর জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সমীচীন নয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর 1962 থেকে 1975 সালে 2.3 কিলোমিটার দৈর্ঘ্যের ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে লেগেছে প্রায় $280 মিলিয়ন। ফারাক্কাবাদ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর পানি একটি কৃত্রিম খালের মধ্য দিয়ে পরিবহন করে হুগলি ভাগীরথী নদীতে প্রবাহিত করার মাধ্যমে কলকাতা বন্দরের নাব্যতা সংকট দূর করা। ফারাক্কা থেকে কলকাতা বন্দরের দূরত্ব 300 কিলোমিটারেরও বেশি। ফারাক্কাবাদ থেকে যে কৃত্রিম খালের মাধ্যমে হুগলি ভাগীরথী নদীতে পানি পরিবহন করা হয় সে কৃত্রিম খালের দৈর্ঘ্যও প্রায় 40 কিলোমিটার। এ ধরনের অপরিণামদর্শী প্রকল্প গ্রহণ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়। ভারতেরই বহু পরিবেশ অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, অববাহিকা ভিত্তিক পানি বন্টনের ক্ষেত্রে প্রথমে বিজ্ঞান, তারপর অর্থনীতি এবং সর্বশেষ রাজনীতিকে বিবেচনায় নিলে পানি বন্টনের বিষয়টি অনেক বেশি কার্যকর হতো। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্থূল বুদ্ধি দিয়ে গায়ের জোরে ভারত পানি আটকে রাখে। এতে ভারতের ক্ষতি হলেও তবুও তারা বাংলাদেশকে পানি দেবে না। শুধুমাত্র এ ধরনের মানসিকতার কারণে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেরই প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মানে যে উদ্দেশ্য নিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল সেটি তার আসল উদ্দেশ্য পূরণেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অতিরিক্ত পানির চাপের কারণে ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এ বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। গত সোমবার এর সবগুলো গেট খুলে দেওয়া হয়। এতে করে রাজশাহী অঞ্চলের পদ্মা নদীতে পানি বাড়ছে। বাংলাদেশের তীব্র বন্যার পরিস্থিতির মধ্যে ফারাক্কা গেট খুলে দেওয়ার খবরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে। সাম্প্রতিক সময়ে ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার পর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে নজিরবিহীন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর থেকে সামাজিক মাধ্যমে অনেকে বলাবলি করছে, ফারাক্কার বিপরীতে আমরা ফারাক্কার চেয়ে আরও উঁচু আরেকটি বাঁধ নির্মাণ করে ভারতের বন্যার পানি আবার ভারতে ফিরিয়ে দেব। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের লাভের বদলে ক্ষতি বেশি হবে। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের শিলিগুড়িতে তিস্তা নদীর উপর গজলডোবা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। তার কিছুটা ভাটিতে বাংলাদেশের লালমনিরহাট জেলায় নদীর উপর তৈরি করা হয়েছে তিস্তা ব্যারেজ। অল্প দূরত্বে এরকম দুটি বাঁধ থাকার কারণে বাংলাদেশের আরও ভাটির দিকে তিস্তা নদী সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশের সকল নদীর অবস্থান ভাটিতে এবং ভারতের নদীগুলোর অবস্থান উজানে। নদীর পানি সবসময় উজান থেকে ভাটির দিকে প্রবাহিত হয়। তাই বাংলাদেশের
ভাটি অঞ্চলে বাঁধ দিলেও সে পানি কখনোই ভারতের দিকে ফিরে যাবে না। ভারতের বাঁধের বিপরীতে আমরা যত উঁচু বাঁধই নির্মাণ করি না কেন, বর্ষাকালে নদীর পানি জমতে জমতে একসময় তা বাঁধ ভেঙে ফেলবে এবং নদীর পানি বাঁধ উপচে আশেপাশের অঞ্চল প্লাবিত করবে। এর ফলে বাংলাদেশে আরও বেশি আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হবে এবং নদী ভাঙ্গনের তীব্রতাও বেড়ে যাবে বহুগুণ। তাই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা কখনোই সমাধান হতে পারে না এবং ভারতের যে সকল নদীতে বাঁধ রয়েছে সে সকল বাঁধ সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। ফারাক্কা বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে এখানে আর বন্যা হবে না, কিন্তু অতীতের তুলনায় এ অঞ্চলে আরও ভয়াবহ বন্যা দেখা গেছে শুধুমাত্র বাঁধের কারণে। প্রতি বছর ফারাক্কার কারণে বন্যার ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছিলেন। নদীতে এ ধরনের বাঁধের ফলে যদি লাভের চেয়ে লোকসান বেশি হয় সেক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক নজির ইউরোপ আমেরিকাতেও রয়েছে। তাই বাংলাদেশ ভারত উভয় দেশের অভিশাপ এ ফারাক্কা অবিলম্বে সরিয়ে ফেলাই সকলের জন্য মঙ্গলকর। রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতে ইউক্রেন থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছে রাশিয়ার প্রশাসন। তারা জানিয়েছে শনিবার রাত থেকে পরপর অনেকগুলো ড্রোন ইউক্রেনের দিক থেকে উড়ে এসেছিল, কিন্তু তাতে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে, কারণ ড্রোনগুলো আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে, রাশিয়ার মাটি ছুঁতে পারেনি। মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানি জানিয়েছেন রাজধানীর দিকে উড়ে আসা একটি ড্রোন রাতে গুলি করে আকাশেই ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তের দিকে অন্তত 1 ডজন ড্রোন ছাড়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। Recently, that's slashed away. That's gone to the boundary. It's over. টিভি কিংবা লাইভে চোখ ছিল গোটা বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়টা কখন আসবে এই ছিল প্রত্যাশা। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান মিলে আজ সে জয় এনে দেওয়ার পর চলছে উদযাপন। সামাজিক যোগাযোগ মাধ্যম শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছে। Congratulations to the Bangla Tigers as they win. The Bank Alfala presents Blue World City. সেখানে নাজমুল হোসেনের দলের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালও। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি এ.কে.এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। মঙ্গলবার 3রা সেপ্টেম্বর দুপুর 1টার দিকে সংস্থাটির কার্যালয় ঘেরাও করে একদল লোক। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করেছে। এর আগে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে ওয়াসার এমডির পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা, কিন্তু তাতে পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেননি এমডি ফজলুল্লাহ। তার দাবি সরকার তাকে নিয়োগ দিয়েছে, এজন্য সরকারের সিদ্ধান্ত বা আদেশ ছাড়া তিনি পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের অন্যতম বড় প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী তলদেশে নির্মিত টানেল। সম্ভাব্যতা যাচাইয়ে যে পরিমাণ গাড়ি চলাচলের কথা ছিল তার সিকিভাগও চলছে না। টানেল দিয়ে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী যানবাহন চলছে না, ফলে টোল আদায় কম হচ্ছে। সেতু কর্তৃপক্ষের হিসেবে টানেল দিয়ে এখন পর্যন্ত দিনে গড়ে 4500-এর কিছু বেশি যানবাহন চলাচল করছে। পূর্বাভাস ছিল এর অন্তত 4 গুণ যানবাহন চলবে। টানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে 11,80,000 টাকা। অন্যদিকে এই টোল আদায় ও রক্ষণাবেক্ষণ বাবদ দিনে ব্যয় হচ্ছে গড়ে 37.5 লাখ টাকা। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কেবল এই 7 বোনের সমাচার। কিন্তু কারা এই 7 বোন? না, 7 সিস্টার্স দিয়ে কোনো মানুষকে বোঝানো হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তরাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স।
রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যই সংস্কৃতি এবং ভৌগোলিকভাবে স্বতন্ত্র, কিন্তু এদের মধ্যে রয়েছে নিবিড় পারস্পরিক নির্ভরশীলতা। 1972 সালে জ্যোতিপ্রকাশ সাইকিয়া নামে ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক একটি রেডিও টক শোতে রাজ্যগুলোকে একসাথে উল্লেখ করতে সর্বপ্রথম সেভেন সিস্টার শব্দটি উল্লেখ করেন। এই 7টি রাজ্যের উপর তিনি একটি বইও লিখেছেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের প্রায় 4% এলাকা নিয়ে সেভেন সিস্টার্স গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এই রাজ্যগুলো। প্রতিটি রাজ্যই জাতিগত এবং ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময়, কিন্তু অবস্থানগতভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করায় রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট মিল রয়েছে। চোখ জুড়ানো নৈসর্গিক প্রকৃতি আর বিচিত্র জীবন পদ্ধতি সেভেন সিস্টার্সকে করেছে সমগ্র ভারতের সব থেকে বিচিত্রময় জনপদ। এই 7 রাজ্যে ছড়িয়ে আছে অনন্য কিছু সম্পদ এবং জায়গা, যা বিশ্বের আর কোথাও নেই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভাসমান জাতীয় উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান বা পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনের কেবল লামাজাও জাতীয় উদ্যান মণিপুরের বিষ্ণুপুর জেলাতে অবস্থিত। এখানে আছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া এলাকা, আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলান, যা মেঘালয় রাজ্যে অবস্থিত। সারা বছর ধরে এই রাজ্যগুলোতে থাকে মনোরম পরিবেশ, যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ। মূল ভারত থেকে সেভেন সিস্টার্সে প্রবেশের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য। এ কারণে আসামকে সেভেন সিস্টার্সের প্রবেশদ্বার বলা হয়। ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যের ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণই ভিন্ন। ভারতের 635টি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে 213টি উপজাতি গোষ্ঠী রয়েছে এই অঞ্চলে। এসব উপজাতিদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তারা ভারতের মূলধারায় একত্রিত হওয়ার বিষয়ে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করে। সে কারণেই মূলত সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায়। স্বাধীনতাকামী এসব দলগুলোকে ভারত সরকার নিষিদ্ধ সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে। সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে স্বাধীনতাকামী দলগুলো গড়ে ওঠার আরেকটি ঐতিহাসিক কারণ হলো অতীতে ব্রিটিশ শাসনের সময় এই অঞ্চলে জাতীয় গোষ্ঠীগুলোকে খেয়াল খুশি মতো ভাগ করা হয়েছে। এই অঞ্চলের বেশ কিছু জাতি ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের মতো 3টি আলাদা দেশে বিভক্ত হয়ে পড়েছে। এই অঞ্চলে যেসব সংগঠন ভারত থেকে স্বাধীনতা দাবি করে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা। বাংলাদেশের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যেসব অস্ত্র আটক করা হয়েছিল তা আসামের এই উলফার জন্যই আমদানি করা হয়েছিল। উলফাকে সহযোগিতা করার জন্য বিএনপি আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফারুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। সুদীর্ঘকাল ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এসব রাজ্যের জনগণ ভারতের কাছ থেকে অর্থনৈতিকভাবে অবহেলিত এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শুধু সরকারিভাবেই নয়, বেসরকারি বিনিয়োগের দিক থেকেও এ অঞ্চলে ভারতের অন্যান্য অংশের তুলনায় ব্যবসা বাণিজ্য তেমন কোনো প্রসার ঘটেনি। ঠিক যেমনটা ঘটেছিল অতীতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। যে বৈষম্য বিলোপের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, একই কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এসব দেশের অনেকেই ভারত থেকে স্বাধীন হতে চায়। সেভেন সিস্টার্সের অনুন্নত অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর কারণে ভারত কখনোই বাংলাদেশের উন্নতি চায় না, কারণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সেভেন সিস্টার্সের অনেক জাতির কাছেই বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম। তার উপর যদি বাংলাদেশ একটু উন্নত রাষ্ট্রে পরিণত হয়, তাহলে এসব রাজ্যের স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা আরও বহুগুণে বেড়ে যাবে, কারণ ভারতের সাথে সংযুক্ত থাকার কারণে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে যতটা মাতামাতি করে, আসাম, মণিপুর কিংবা নাগাল্যান্ডের ইস্যু নিয়ে তারা এর সামান্যও করে না, কারণ তারা ভালোভাবেই জানে ভারত সরকার শুধুমাত্র অস্ত্রের জোরে এ অঞ্চল দখল করে রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন যদি সামান্য কিছুটা কমে, তাহলে এ অঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটতে পারে, আর সে কারণে সেভেন সিস্টার্সের কর্তৃত্ব বজায় রাখা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের খাদিম এলাকায় শাহপরান মাজারে আলেম জনতার সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। সোমবার 10 সেপ্টেম্বর দিবাগত রাত 2টা থেকে ভোর পর্যন্ত 2.5 ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, গত 3 দিন থেকে শাহপরান মাজারে বার্ষিক ওরস চলছিল। এই ওরসকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে, চলে নানা অসামাজিক কার্যকলাপ। এদিকে ওরস চলাকালীন সময় কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্য আলেম সমাজের প্রতিনিধি দল মাজার এলাকায় সতর্ক পাহারা দেন। এ সময় থাইলাল কাপড় বাঁধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করে। তখন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এ সময় মসজিদের ভেতরে আশ্রয় নেন।
হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের ঘেরাও করে রাখে। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষের 40 জন আহত হন। পরে ভোররাত 4:30টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলে। ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব উদ্দিন বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধর করে এবং উস্কানিমূলক স্লোগান দিয়ে মিছিল সহকারে ঢাকা কলেজের দিকে অগ্রসর হয়। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অবশ্য দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে আইডিয়াল কলেজের 2 শিক্ষার্থীকে মারধর করে। যে ওদের এক ফ্রেন্ড আইডিয়াল কলেজের একজনকে মারছে, ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে মারছে। তো এটা নিয়ে তারপর আইডিয়াল কলেজে কিছু পোলাপান জড়ো হয়েছে মারার জন্য। তো যখন জড়ো হয়েছে তখন হলো ঢাকা কলেজের পোলাপান আবার আসছে, আইসে ওদের মারছে, কারণ ওরা অল্প কয়েকজন ছিল। এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে পাওনা অর্থ চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি গ্রুপের পাওনা $80 কোটি। এ অর্থ পেতে আদানি ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন। সেখানে গৌতম আদানি বলেছেন, আমরা আমাদের প্রতিশ্রুতি বজায় রেখেছি, কিন্তু ঋণ সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের প্রতি কঠোর হচ্ছে। আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্য $80 কোটি পরিশোধের জন্য আপনার সদয় হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি। ভারতের ঝাড়খণ্ড থেকে আদানি গ্রুপ কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ এ পর্যন্ত মোট 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। গৌতম আদানি বলেছেন, আমরা জনপ্রিয় ভোজ্য তেল এবং প্রিমিয়াম রাইস ব্র্যান্ড যেমন রূপচাঁদা, মিজান এবং ফরচুনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য সরবরাহে অবদান রাখছি। এক্ষেত্রে আদানি দেশের কর্তৃপক্ষ, স্থানীয় সম্প্রদায় এবং স্টক হোল্ডারদের কাছ থেকে প্রাপ্য সমর্থন ও সহযোগিতা প্রশংসা করেন। গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষোভ শ্রমিকরা। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো গ্রুপের ওই কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা রাস্তা অবরোধ করে রাখেন। দুপুর 12টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস নামের কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এখনও আগুন জ্বলছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন বলেন, বিগ বস নামের একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের 2টি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন। ফের কাশিমপুর ও ডিভিএল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনেই ডিএমপির আদাবর থানা ও জিএমপির বাসন থানায় দায়ের করা 2টি পৃথক হত্যা মামলায় এজহার নামীয় আসামি। দুই মাসের কম সময়ের ব্যবধানে আরও একবার কলম্বিয়ার সামনে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনাল লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারের মুখ দেখিয়েছিল আল বিসেলেস্তারা। তবে এবার আর তেমন কিছু হলো না। হামেস রদ্রিগেজরা এবার ঠিকই জয় বের করে এনেছে। বারানকের 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল স্কেলোনি দলকে 2-1 গোলে হারিয়ে দিল স্বাগতিকরা। আর্জেন্টিনার জন্য চলতি বছর এটি প্রথম হার। শেষবার তারা হেরেছিলেন গেল বছরের নভেম্বরে। এ হারে টানা 12 ম্যাচের অজয়ের যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের।
কর্নার থেকে রদ্রিগেজ বক্সের জটলায় বল না পাঠিয়ে জন আরিয়াসের সঙ্গে দেওয়া নেওয়া করেন। এরপর বাঁ প্রান্ত থেকে মস্কেরার উদ্দেশ্যে মাপা ক্রস, এমন সহজ সুযোগ মিস করেননি এই ডিফেন্ডার। এই গোলেই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরে বিশ্ব চ্যাম্পিয়নরা। 12 মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ। গতকাল প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেই দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা করবে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমাদের জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে, অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। এ সময় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে সামনে রেখে 14 তারিখ শহীদ মিনারে ও 15 তারিখ নয়াপল্টনে সমাবেশের কথা জানান তিনি। গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায়, যে সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না, সবাই মিলে সংস্কার করে। ছাত্র জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে যা প্রয়োজন তাই করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আর পচন নয়, আমরা সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন। অতীত আপনাকে আর টানবে না, আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন। এটাই তো বিষয়। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেটাই আপনাদের কাছে আবেদন। এখানে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ করার বিষয় না। গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায়, যে সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না, সবাই মিলে সংস্কার করে। যেটা যেখানে দেখেন, এটা আত্মজিজ্ঞাসা, আর কিচ্ছু না। আত্মজিজ্ঞাসা যে এটা না করলে বোধহয় দেশের জন্য ভালো হয়, সেটা থেকে মুক্তি পাওয়া, বেরিয়ে আসা, যে এখন থেকে আমি করব না, এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম। আমরা
যেখানে যেখানে ভুল পথে যাচ্ছিলাম সে ভুল পথে এখন আমরা সরে যাব যদি ভুল করে থাকে। সেই সংস্কারটা আমরা আমাদের প্রতিষ্ঠানে করতে পারি, আমাদের সমিতিতে করতে পারি, আমাদের আয়োজনে করতে পারি। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ, কামরাঙ্গীরচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা, এখন ওদেরকে তো আপা আমি সব মার্ডার কেস আর কিছু সব মার্ডার কেস। জি আপা, এখন বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ, এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি, আর আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। জি আপা, গেট থেকে নাও। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো। না, আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা ওখানে যাই, আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো, তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা, ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত, আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলো বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো, আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, না সে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী যে পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা, আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়, তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা, আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা, মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি, এটা নিউজ আসছে যায় যায় দিনে আপু, পরশু দিন আপা ওই যায় যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে, এটা কোন দেশের হেলিকপ্টার সেটা? না এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা, আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। পাঠাইও তো, দেখবো না কি গাছগুবি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপা দেখেন না আপা, আপা আপা কষ্ট লাগে আপা, আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা, আমরা কই যাবো আপা, আপনি আসেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা, আপনি যেহেতু আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গীরচর কেরানীগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, একটা ফলস মামলা, মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা, যারা বাইরে বিদেশে চাকরি করে। জি আপা, সবার নয় মামলা। জি আপা, সবার নয় মামলা দিয়েছে আপা, হয়রানি করার জন্য। জি
যারা একদিন হিউম্যান রাইটসের কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? তো এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা। আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা।